নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 45 সলভ করব। এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু মিসলেনিয়াস ও ক্লার্কশিপ সকল অ্যাসপিরেন্টসদের জন্যই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আছে, কারণ এখানে সব সাবজেক্ট থেকে প্রশ্ন আছে আর কোশ্চেন্সগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ডের রয়েছে। ঠিক আছে, সো তোমরা একটু মন দিয়ে ক্লাসটাকে দেখবে। আর এর আগে কিন্তু আমরা 44টা ক্লাস করেছি প্র্যাকটিস সেটের। এছাড়াও তো আমাদের ম্যাথ, ইংলিশ সমস্ত সাবজেক্টের ক্লাস চলছেই। সেই সমস্ত ক্লাস যদি তোমরা এখনও দেখোনি আর দেখতে চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনসে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেটা দেখতে পারো। আর প্রত্যেক দিন ক্লাসের নোটিফিকেশনের জন্য তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলেই কিন্তু নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। তুঙ্গভদ্রা মাল্টিপারপাস প্রজেক্ট ইজ অ্যান ইন্টার স্টেট প্রজেক্ট বিটুইন উইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস। তুঙ্গভদ্রা বহুমুখী প্রকল্পটি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে একটি আন্তঃরাজ্য প্রকল্প। এটি কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে সেটাই জিজ্ঞেস করছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটকা অ্যান্ড আন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, কর্ণাটকা আর আন্ধ্রপ্রদেশের মধ্যে কিন্তু তুঙ্গভদ্রা মাল্টিপারপাস প্রজেক্টটা রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। সো মরিরি লোকেটেড ইন লাদাখ রিজন ইজ আ। লাদাখ অঞ্চলে যে অবস্থিত সো মরিরি, সেটা কি? সেটা কি একটা মাউন্টেন, সেটা লেক, সেটা রিভার, নাকি একটা মাউন্টেন পাস বা গিরিপথ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সেটা একটা লেক। ঠিক আছে, সো মরিরি এটা একটা লেক আছে যেটা লাদাখে রয়েছে। ঠিক আছে, ওকে। 3 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ ইজ লোকেটেড বিটুইন নাগাল্যান্ড অ্যান্ড মিয়ানমার? নিম্নগুলির মধ্যে কোন মাউন্টেন রেঞ্জটা নাগাল্যান্ড আর মিয়ানমারের মধ্যে রয়েছে? ডাফলা, আবোর, নাগা হিলস, আর অপশন ডিতে রয়েছে আরাকায়মা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আরাকায়মা। ঠিক আছে, ডাফলা, আবোর এগুলো তো অরুণাচল প্রদেশে রয়েছে, তোমরা জানো এগুলো। 4 নম্বর প্রশ্ন দেখবো আমরা। দ্য ফার্স্ট আপহিভেল অফ হিমালয়া ওয়াজ স্টার্টেড ইন উইচ পিরিয়ড? তো প্রশ্ন জিজ্ঞেস করছে হিমালয়ের প্রথম উত্থান শুরু হয়েছিল কোন যুগে? অপশনসে রয়েছে অলিগোসিন, মিওসিন, ইওসিন, নাকি প্লিওসিন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইওসিন। হিমালয়ের উত্থান যখন শুরু হচ্ছিল তখন ওটা ইওসিন ছিল। ঠিক আছে, অপশন সিতে রয়েছে ইওসিন। সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার টুক প্লেস ইন উইচ অফ দ্য ফলোয়িং ইয়ার? দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ নিম্নলিখিত কোন বছরে সংগঠিত হয়েছিল? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1848 থেকে 1849। ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার। তোমাদের জন্য এখানে প্রশ্ন, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার কোন বছরে হয়েছিল সেটা কিন্তু তুমি কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন। হু রোড দ্য সং সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এখানে ট্রান্সলেশনটা কিন্তু একদম ভুল আছে। ঠিক আছে, এই ট্রান্সলেশনটাকে ইগনোর করবে। গানটি কে লিখেছে এখানে জিজ্ঞেস করছে। তো এই গানটা লিখেছেন মোহাম্মদ ইকবাল। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন। হু আর দ্য থ্রি অ্যামং দ্য ফলোয়িং হু ফট অ্যাগেনস্ট ব্রিটিশ ইন 1857 রেভল্ট? 1857 সালের বিদ্রোহে নিম্নগুলির মধ্যে কোন তিনজন পার্টিসিপেট করেছিল বা তারা লড়াই লড়েছিল? অপশনসে দেখে নি কী কী আছে। তাত্তিয়ে তোপে, নানা সাহেব, বিসমিল্লা খাঁ। তো অবভিয়াসলি এই প্রথম দুটো ঠিক আছে, বাট থার্ডটা ভুল আছে, তার জন্য এটা হবে না। নেক্সট হচ্ছে নানা সাহেব, কুঁওয়ার সিং আর তাত্তি টোপে, একদম ঠিক। এই তিনজনই কিন্তু লড়েছিল, আরও অনেকেই লড়েছিল, বাট এখানে তো প্রশ্ন তিনজনের নাম দিয়ে করেছে, তো তার জন্য জাস্ট আমরা তিনজনেরই দেখলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। 8 নম্বর প্রশ্ন। সরকারিয়া কমিশন ইজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোয়িং? এটা কিন্তু এই প্র্যাকটিস সেটেই অনেকবার রিপিট হয়েছে, আর এমনিও পরীক্ষাতেও কিন্তু অনেকবার এই প্রশ্নটা এসেছে। আর আমার মনে হয় এবার তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে যে সরকারিয়া কমিশন কার সঙ্গে যুক্ত বা কার সঙ্গে সম্পর্কিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, সেন্টার আর স্টেট রিলেশনের জন্য। ঠিক আছে, ওকে। 9 নম্বর প্রশ্ন। দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য হাউস অফ পিপল। হুইচ আর্টিকেল স্টেট দিস? তো বলছে মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। কোন আর্টিকেলে এটা লেখা রয়েছে? ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি কী হয়েছে, এগুলো গুগল ট্রান্সলেশনের জন্য না, মানে বাংলা ট্রান্সলেশনগুলো জাস্ট একটা আইডিয়া নিয়ে নাও এখান থেকে, যাদের ইংলিশে একদম সমস্যা আছে। আদারওয়াইজ কিন্তু বাংলা ট্রান্সলেশনে খুব একটা ফোকাস করতে যেও না, ইংলিশ কোশ্চেনগুলো পড়ো, সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট আছে, সেগুলো পুরো সঠিকভাবে আছে।
ঠিক আছে, বাংলাগুলো কোথাও না কোথাও ছোটোখাটো একটু মিস্টেক্স রয়েছেই। তো কি বলছিল এখানে যে কালেকটিভলি ওরা রেসপন্সিবল কোথায় হবে, এখানে হাউস অফ দ্য পিপল মানে তোমরা জানো এটা হচ্ছে লোকসভা, ঠিক আছে, লোকসভাকে হাউস অফ দ্য পিপল বলা হয়। ওকে, তাহলে এরা কালেকটিভলি রেসপন্সিবল কোথায় আছে, কাউন্সিল অফ মিনিস্টার্স, এরা হচ্ছে লোকসভাতে এরা রেসপন্সিবল আছে। এটা কোন আর্টিকেলে মেনশন আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 75-3-এ, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 75-3-তে, ঠিক আছে। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখবো আমরা। উইথ রেফারেন্স টু দ্য স্কেডিউল্ড এরিয়াজ, হু among the following is empowered to direct that an act of parliament does not apply to an scheduled area? তপশিল এলাকার প্রসঙ্গে নিম্নলিখিতগুলির মধ্যে কে সংসদের একটি আইন একটি তপশিল এলাকায় প্রযোজ্য নয় তা নির্দেশ করার ক্ষমতা প্রাপ্য? ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গভর্নর অফ দ্য স্টেট, ঠিক আছে। গভর্নর অফ দ্য স্টেট বা স্টেটের বা রাজ্যের গভর্নর একমাত্র এই ক্ষমতাটা রাখে যে সে চাইলে কিন্তু পার্লামেন্টের কোনো আইনকে স্কেডিউলড এরিয়াতে অ্যাপ্লাই হতে দেবে না বা সেখানে কিন্তু সেটা কি বলবো লাগু হতে দেবে না, ঠিক আছে। ওকে, 11 নম্বর প্রশ্ন দেখবো আমরা। কান্ডিয়ান ডান্স, which is a form of dance depicting the scene from Ramayana, is an national dance of which of the following country? কান্ডিয়ান নৃত্য, যা রামায়ণের দৃশ্যগুলিকে চিত্রিত করা নৃত্যের একটি রূপ, নিম্নলিখিত কোন দেশের জাতীয় নৃত্য? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রীলঙ্কা, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন। দ্য সরস্বতী সম্মান ইজ অ্যান অ্যানুয়াল অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং প্রোজ অর পোয়েট্রি লিটারারি ওয়ার্ক ইন উইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস? সরস্বতী সম্মান নিচের কোন ভাষায় অসামান্য গদ্য বা কবিতা সাহিত্যকর্মের জন্য একটি বার্ষিক পুরস্কার? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এনি ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড ইন 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের 8 নম্বর শিডিউলে যা যা ল্যাঙ্গুয়েজ মেনশন আছে সেই 22টা ল্যাঙ্গুয়েজেরই কিন্তু জন্য এটা মানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, সেই 22টা ল্যাঙ্গুয়েজেই কিন্তু সরস্বতী সম্মান অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। 13 নম্বর প্রশ্ন। রেড অ্যাডমায়ারাল বিলং টু উইচ স্পিসিস? রেড অ্যাডমায়ারাল কোন প্রজাতির অন্তর্গত? হানিবি মানে মৌমাছি, বাটারফ্লাই বা প্রজাপতি, স্পাইডার নাকি গিকো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাটারফ্লাই। রেড অ্যাডমায়ারাল কিন্তু একটা প্রজাপতি, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন। সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড দ্য ফসিল অফ ফুজিয়ান ভেনাতোর, আ বার্ড লাইক ডাইনোসর, ইন উইচ কান্ট্রি? বৈজ্ঞানীরা কোন দেশে পাখির মতো ডাইনোসর ফুজিয়ান ভেনেতরের জীবাশ্ম আবিষ্কার করেছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চাইনা। একটা পাখির মতন একটা ডাইনোসর কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু চাইনাতে আবিষ্কার করেছে সায়েন্টিস্টরা, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন। সাংলাফু লেক রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন উইচ স্টেট? সম্প্রতি খবরে দেখা সাংলাফু লেকটি কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিকিম, ঠিক আছে। নামটা কিন্তু মনে রাখবে, সাংলাফু লেক, ঠিক আছে। ওকে, 16 নম্বর প্রশ্ন, স্পোর্টস থেকে আছে প্রশ্নটা। রাইডার কাপ ইজ রিলেটেড টু উইচ স্পোর্টস? রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোল্ফ। রাইডার কাপ কিন্তু গল্ফ খেলার সাথে যুক্ত আছে, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন। দ্য টার্মস টেকনিক্যাল ফাউল অ্যান্ড ফ্ল্যাগ্রেন্ট ফাউল আর মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? এগুলো বাংলাগুলো আগেন এখানে হবে না, এখানে প্রযুক্তিগত ফাউল হবে না, এটা টেকনিক্যাল ফাউলই হবে। আর এখানে কিন্তু ফ্ল্যাগ্রেন্ট ফাউল এটা ঠিক আছে, ঠিক আছে, ফ্ল্যাগ্রেন্ট ফাউল এটা ঠিক আছে। এই দুটি শব্দ কোন খেলার সাথে যুক্ত? তো সেটা হয়ে যাবে বাস্কেটবল, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন। অ্যাথলেটস ফুট অর টিনিয়া পেডিস ইজ কজড বাই উইচ অফ দ্য ফলোয়িং? অ্যাথলেট ফুট বা টিনিয়া পেডিস নিচের কোনটির কারণে হয়? তো এটা আমরা সবাই জানি আশা করি, এটা একটা ফাঙ্গাল ডিসিজ। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, এটা ফাঙ্গি থেকে হয়, ঠিক আছে। একটা কিন্তু এই ডিসিজ নিয়ে রোগ নিয়ে একটা ক্লাস আছে সেপারেট, তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে সেটা অবশ্যই দেখে নেবে, কিংবা আমি এই ভিডিও ডিসক্রিপশনসে বা আই বাটনে আমি সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। সেটা দেখে নিলে কিন্তু এই ধরনের কোশ্চেন্স তোমরা ইজিলি পারবে। 19 নম্বর প্রশ্ন দেখবো আমরা। হোয়াইট ফসফরাস ইজ রিপ্রেজেন্টেড বাই উইচ অ্যামং দ্য ফলোয়িং সিম্বল? সাদা ফসফরাস নিম্নলিখিত প্রতীকগুলির মধ্যে কোনটি দ্বারা প্রতিনিধিত্ব করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, P4।
ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, which among the following Sikh guru declared that Guru Granth Sahib will be the holy scripture of Sikhism and will be the permanent guru of Sikh? নিম্নলিখিত শিখ গুরুদের মধ্যে কোনটি ঘোষণা করেছিলেন যে গুরু গ্রন্থ সাহিব হবেন শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ এবং শিখদের স্থায়ী গুরু? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুরু গোবিন্দ সিং। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন দেখব আমরা। অ্যামালগাম ইজ আ টার্ম ইউজড ফর অ্যান অ্যালয় অফ আ মেটাল উইথ। অ্যামালগাম একটি শব্দ যা একটি ধাতুর সংকর ধাতুর জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যামালগাম মানে হচ্ছে মার্কারি। ঠিক আছে। অ্যামালগাম দেখলেই কিন্তু মাথায় মার্কারি এমনিই আসবে তোমাদের। 22 নম্বর প্রশ্ন, হেপাটাইটিস এ which is most common cause of jaundice in young people is an infection of liver by ড্যাশ। আচ্ছা, তো ইজিভাবে বলতে গেলে যে হ্যাপাটাইটিস এ কার দ্বারা ঘটিত? ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যামিবা নাকি প্রোটোজোয়া? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাইরাস। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, ব্রায়ান মুলরনি হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ উইচ কান্ট্রি? আচ্ছা, নামটা জেনে নাও। ঠিক আছে। ইনি ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন কোন দেশের? ইনি কিন্তু পাসড অ্যাওয়ে হয়েছেন। ঠিক আছে। রিসেন্টলি বলতে ফেব্রুয়ারি মাসে হয়েছিলেন, সম্ভবত 29শে ফেব্রুয়ারিতে ইনি মারা গেছিলেন। ঠিক আছে। তো ইনি কোন দেশের ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন সেটা জিজ্ঞেস করছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে, আমরা অপশন দেখে নিই। ওকে, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, ক্যানাডা। ঠিক আছে। ইনি ক্যানাডার কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আর ইনি 29শে ফেব্রুয়ারি, সম্ভবত 29শে ফেব্রুয়ারি 2024, এই বছরই অবভিয়াসলি 29শে ফেব্রুয়ারি মারা গেছিলেন। ওকে। 24 নম্বর প্রশ্ন, উইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3 মার্চ। ঠিক আছে। 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য অথার অফ দশ কুমার চরিতম অ্যান্ড অ্যাট হুজ কোর্ট ডিড হি লিভ? দশ কুমার চরিতম রচয়িতা কে এবং তিনি কার দরবারে থাকতেন? মানে রচয়িতা কার দরবারে থাকতেন সেটা বলছে। বইয়ের নামটা দেখে নাও। এটা তোমরা জানো হয়তো, এটা হিস্ট্রি থেকে আছে, এনশিয়েন্ট হিস্ট্রি থেকে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দান্ডিন। 26 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য আদার নেম অফ হর্ষবর্ধন? হর্ষবর্ধনের অপর নাম কি ছিল? তো অপশন এ তে রয়েছে শিলাদিত্যা। এটাই হচ্ছে হর্ষবর্ধনের আরেকটা নাম। ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, which among the following type of soil has the largest area covered in India? বেশ এটা মজার প্রশ্ন আছে। নিচের কোন ধরনের মাটি ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে আছে? তো দেখো, ভারতকে বলাই হয় যে নদীর দেশ। আমাদের দেশে অনেক নদী আছে, ছোট বড় মিলিয়ে অনেক নদী আছে। আর নদী কিন্তু একমাত্র অ্যালুভিয়াল সয়েলকে নিজে ট্রান্সপোর্ট করতে হেল্প করে, বা বলো যে নদীর জলেই কিন্তু অ্যালুভিয়াল সয়েলটা এসে এসে জমা হতে শুরু করে সব জায়গাতেই। তাহলে এখান থেকেই তুমি বলতে পারো যে সব থেকে বেশি রয়েছে পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন, which of the following state of India is surrounded by Bangladesh in 3 sides? এই প্রশ্নে বলছে যে ইন্ডিয়ার কোন রাজ্য 3 দিক থেকেই বাংলাদেশ দিয়ে ঘিরে আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ত্রিপুরা। আমি বলবো যে খুব ভালো করে, যেমন কারো ছবি টবি তোমরা মুখস্থ করো দেখে দেখে, ঠিক সেরকমই কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়ার আর বাংলাদেশ, মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে নিয়েই বলবো আমি, পশ্চিমবঙ্গ থেকে একদম নর্থ ইস্ট ইন্ডিয়া, নাগাল্যান্ড অবধি যা যা আছে সব কিছু কিন্তু ম্যাপটা ভালো করে দেখো, গুগল থেকে ডাউনলোড করো, ম্যাপটাকে বেশ ভালো করে দেখে ব্রেনে কিন্তু সেট করে নাও। এক্সাম হলে অ্যাটলিস্ট চোখ বন্ধ করলে যাতে ম্যাপটা তোমার সামনে ভেসে ওঠে, আর তুমি সেখান থেকে তুমি যাতে অ্যান্সারটা করে আসতে পারো যদি এরকম প্রশ্ন আসে তো। ঠিক আছে। ওকে। 29 নম্বর প্রশ্ন দেখে নিই আমরা। বলছে অপারেশন দোস্ত রিলেটেড টু, অপারেশন দোস্ত নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এটা 2023-এ হয়েছিল, তুর্কি আর সিরিয়াতে যে ভূমিকম্পটা এসেছিল, তো তখন যে ইন্ডিয়ার অপারেশন করা হয়েছিল আর্মিদের দ্বারা, তো সেটারই নাম হচ্ছে অপারেশন দোস্ত। ঠিক আছে। ওকে। আর আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ডাইজেশন ইজ নট আ ফাংশন অফ উইচ অফ দ্য ফলোয়িং? হজম প্রক্রিয়া নিচের কোনটির কাজ নয়? কি কি রয়েছে? বায়োটিন, পেপসিন, রেনিন। তো রেনিন বাচ্চাদের মধ্যে প্রোটিন, মানে দুধের অ্যাকচুয়ালি যে থাকে প্রোটিন, সেটাকে ডাইজেস্ট করতে হেল্প করে। আর বড়দের মধ্যে পেপসিন প্রোটিনকে ডাইজেস্ট করতে হেল্প করে। বায়োটিন কোনো রকমের এনজাইমই না,
যে কোনো রকমের ডাইজেশনে হেল্প করবে। বায়োটিন হচ্ছে একটা ভিটামিন, যার অপর নাম হচ্ছে ভিটামিন এইচ বলে অনেকে আমরা জানি, ভিটামিন B7 বা B8 নামেও কিন্তু একে আমরা চিনি। ঠিক আছে, এর আরও 3টে নাম আমি বলে দিলাম, ভিটামিন এইচ, ভিটামিন B7, ভিটামিন B8। ঠিক আছে, আর একটা নাম তো তোমরা দেখছোই এখানে রয়েছে বায়োটিন। তো বায়োটিন একটা ভিটামিন, ওর ডাইজেশনের সঙ্গে কোনো লিঙ্কই নেই। ঠিক আছে, তাহলে এই ছিল 30টা প্রশ্ন আজকের প্র্যাকটিস সেটে। দেখো আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি আর বুঝতে পারছি মিসলেনিয়াস নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছো। আর অবভিয়াসলি আমাদের চেষ্টা আছেই যে মিসলেনিয়াস যাতে এবার তোমাদের ক্র্যাক হয়ে যাক, সেইভাবেই যাতে কোশ্চেন্সগুলো তোমাদের সামনে আমি আনতে পারি, সেটাই চেষ্টা আছে। আমি কিন্তু অনেকগুলো পিওয়াইকিউ করিয়েছি, এক্সাম ডেট ডিক্লেয়ার হওয়ার আগেই কিন্তু সেগুলো করানো হয়েছিল। তার জন্যই বলবো যে একটু পুরোনো ভিডিও তোমরা চেক করো চ্যানেলে প্লেলিস্টে গিয়ে, মিসলেনিয়াসের প্লেলিস্টে গিয়ে, সেখানে কিন্তু পিওয়াইকিউ করিয়েছি আমি সাবজেক্ট ধরে ধরে। আর সায়েন্সের ক্লাস এক এক করে আমি আনার চেষ্টা করছি তোমাদের সামনে। একটা সায়েন্সের ক্লাস এনেছি, সেটাও কিন্তু পিওয়াইকিউ থেকে ছিল। পুরো ডিটেলে 30 মিনিটের ক্লাস আছে, পুরো ডিটেলে আমি সেখানে এক একটা কোশ্চেন্সকে এক্সপ্লেন করেছি, যাতে তার রিলেটেডও যদি কোনো কোশ্চেন্স আছে তো সেটাকেও যাতে তোমরা লজিক্যালি সলভ করতে পারো। তো সেইভাবে সেই ক্লাসটা করানো হয়েছে। তো সেই সমস্ত ক্লাস তোমরা একবার পারলে দেখে নেবে। আমি বলতে পারি এইটুকুটা যে পিওয়াইকিউ যদি খুব স্ট্রংভাবে তোমাদের করা থাকে তো অ্যাটলিস্ট তোমাদের 60%, 60-70% বলবো আমি, 60-70% কাজ কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। বাকি রয়েছে 30% কাজ, সেটার উপরেও কিন্তু আমরাও কাজ করছি। আর এক্সামের আগে আগে আমরা সব কিছু কভার করে নেব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো সাজেশন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমায় জানাবে। সেই মতো কিন্তু আমরাও কাজ করার চেষ্টা করি যাতে তোমাদের একটু বেটারমেন্টের দিকে কাজ করা হয়। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে তারও একটু হেল্প হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।